আসসালামু আলাইকুম। ঢাকা পাওনা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আকিব ইকবাল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা সবাই আমাদের বিগত যে প্রথম চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারটি নিয়ে আমরা যে ভিডিওগুলো করেছিলাম বা যে আমরা আলোচনাগুলো করেছিলাম সেই ভিডিওটি তোমরা দেখেছো এবং তোমরা বুঝতে পেরেছো আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেই চ্যাপ্টারটি নিয়ে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের আহ, যে ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে সেই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে দিবে। তাহলে আমরা তোমাদের কমেন্টগুলোর ভিত্তিতে আমরা তোমাদের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো আমরা সলিউশন দিতে পারবো। তো তোমাদের যার যেখানে সমস্যা হয় তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, তো এইখানে কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু আমাদের জীবনে কম বেশি সবার সাথেই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বা ও একটা বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু আসলে এই কম্পিউটার নেটওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্ক জিনিসটা কিন্তু আমাদের জীবনে কিন্তু গুরুত্ব একটা ভূমিকা পালন করে বা একটা বিশাল জায়গা জুড়ে থাকে। ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের কম বেশি বিভিন্ন কারণে ইন্টারনেট ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই ইন্টারনেট ব্যবহার করার কারণে আমরা বিভিন্ন রকম যেমন অনলাইন ক্লাস করতে পারি, এছাড়া বিভিন্ন রকমের অফিসে কাজ করতে পারি, এছাড়া বিভিন্ন কিছু সার্চ করতে পারি, বিভিন্ন কিছু জানার জন্য আমরা নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। ঠিক আছে, সব ক্ষেত্রে আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রেই হচ্ছে এই নেটওয়ার্ক জিনিসটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের আজকের এই আলোচনার যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, তো শুরুতে আমরা বইয়ের দিকে আগানোর আগে আমরা একটু জেনে নিই। আমি তোমাদের বলতে চাই যে তোমরা যারা আমাদের প্রথম আজকে আমাদের ভিডিওটি দেখছো বা আমাদের চ্যানেলটি ভিজিট করেছো আজকে প্রথম, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। তাহলে আমাদের দেওয়া সকল ভিডিওগুলো তোমরা সবাই পেয়ে যাবে। এবং তোমরা যারা এতদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখছো, আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এভাবে আমাদের ভিডিওগুলো দেখবে। যদি আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমরা একটু হলেও কিছু জানতে পারো বা শিখতে পারো বা জ্ঞান অর্জন করতে পারো, তাহলে সে আমরা যে কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্য যে এই যে পড়াচ্ছি, তোমাদের বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করছি, সেই কষ্ট আমাদের জন্য সার্থক হয়ে যাবে। তো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের আমরা যে ভিডিওগুলো করি বা যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি বা যে সাবজেক্ট নিয়ে আমরা তোমাদের আলোচনা করি, সেই জিনিসগুলো তোমরা অবশ্যই একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে। এবং তোমরা যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, কিন্তু তার আগে তোমরা অবশ্যই ভালো মতো বোঝার চেষ্টা করবে যে আমরা কি টপিকগুলো নিয়ে আলোচনা করছি, আমরা কি বুঝাচ্ছি। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা দেখি যে আমাদের এই চ্যাপ্টারটিতে কি কি বিষয়গুলো রয়েছে এবং আজকে আমরা কি কি টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, শুরুতে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক এর ধারণা। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কি নেটওয়ার্কের ধারণা। কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু আমাদের জীবনে কম বেশি একটা বড় জায়গা অর্জন করে থাকে বা একটা বড় ভূমিকা পালন করে। আমরা এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন কিছু সার্চ করতে পারি বা বিভিন্ন কিছু জানতে পারি। যেমন আমরা যখন অনলাইন যে ক্লাসগুলো করতাম আমরা সবাই, ঠিক আছে, সব স্কুলে কম বেশি যখন অনলাইন ক্লাসগুলো করা হতো, আমরা যে অনলাইন ক্লাসগুলো করতাম সেখানে অনেক যেমন অনলাইন ক্লাসে কি হতো, আমাদের অনলাইন ক্লাসগুলো করার জন্য একটা স্মার্টফোন লাগতো, একটা হাই স্পিড বলতে একটা ইন্টারনেট লাগতো। বা ইন্টারনেট বলতে আমরা এখানে যেমন ওয়াইফাই, অনেকে ওয়াইফাই ব্যবহার করি, অনেকে আছে যাদের ওয়াইফাই নেই তারা হচ্ছে কি ব্যবহার করে, মোবাইল ডাটা ইউজ করে। এখানে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমরা হচ্ছে অনলাইন ক্লাসগুলো সম্পন্ন করতাম। এখানে এই যে নেটওয়ার্ক যদি না থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই যে অনলাইন ক্লাসগুলো সেটা কিন্তু করাটা পসিবল হতো না বা এই ক্লাসগুলো কিন্তু কখনো সম্ভব হতো না বা তোমরা করতে পারতে না। তো এই যে বিভিন্ন ডিজিটাল যুগের কারণে এই নেটওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং প্রতি ক্ষেত্রে এই ইন্টারনেটের ভূমিকা অনেক বেশি। ঠিক আছে, আমরা দেখি চলো এই নেটওয়ার্কের ব্যাপারে আমরা কি জানতে পারি। আচ্ছা, তা কি দেখতে পাচ্ছি দেখো, দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। আমরা কি বলছি দেখো,
দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, যদি তারা নিজেদের ভিতরে তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে, তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। বুঝতে পারছো, সত্যিকারের নেটওয়ার্ক আসলে 2-3টি কম্পিউটারে থাকে না, সাধারণত অনেক কম্পিউটারে থাকে। নেটওয়ার্কটি কি একটা কম্পিউটারে থাকে না, এটা কিন্তু আসলে অনেক কম্পিউটারের ভিতরে হচ্ছে নেটওয়ার্ক থাকে, বা হিউজ একটা অনেকগুলো কম্পিউটারের মধ্যে হচ্ছে তোমার নেটওয়ার্ক জিনিসটা থাকে। ঠিক আছে, আজকাল এমন হয়ে গেছে যে একটি কম্পিউটার কিনলে যতক্ষণ না সেটাকে একটি নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারো, ততক্ষণ তার মনে হতে থাকে কম্পিউটার ব্যবহারের আসল কাজটি বুঝি করা হলো না। যেমন আমি যদি একটা সহজ উদাহরণ দিয়ে বলি, আমরা যখন এখন কম্পিউটার কিনি বা ল্যাপটপ কেনার পর কিন্তু আমাদের বিভিন্ন রকম, আমরা হয়তো অনেকে আছে যে নর্মাল ইউজ করে, তাহলে ধরো ব্রাউজিং করে। ব্রাউজিং বলতে আমি বোঝাচ্ছি ধরো অনেক গুগলের মাধ্যমে বা যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোনো কিছু সার্চ করা, কোনো কিছু তথ্য সম্পর্কে জানা, এগুলা। তারপর ধরো ইউটিউবের মাধ্যমে হয়তো নাটক দেখে, বা যে কোনো যেমন পড়ালেখার বিষয় দেখে, যেমন তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউবের মাধ্যমে দেখতে পাও। ঠিক আছে, এরকম। তারপর যদি আমি বলি যে যেমন তোমরা যদি কোনো রিসার্চ পেপার সার্চ করতে চাও, তোমাদের অনেক রকম ডেটা লাগে, তাহলে এই ডেটাগুলো কিন্তু তোমরা নেটওয়ার্কের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পাবে। তারপর যদি আমি বলি, তোমরা যে অনলাইন ক্লাসগুলো করতেছো, এই ক্লাসগুলোর জন্য কিন্তু ইন্টারনেটের প্রয়োজন বা নেটওয়ার্কের প্রয়োজন, এই ছাড়া কিন্তু তোমরা অনলাইন ক্লাসগুলো করতে পারতে না। তাহলে তারপর আরেকটা যদি জিনিস আছে, যেমন তোমরা যদি কম্পিউটার কেনো, কম্পিউটার যাদের উইন্ডোজ কম্পিউটার যাদের, তাদের কিন্তু বিভিন্ন সময় উইন্ডোজে আপডেট আসে, বিভিন্ন রকমের আপডেটগুলো আসে, যেগুলোর মাধ্যমে কম্পিউটারটা ভালো মতো কাজ করে, উইন্ডোজের পারফরমেন্সটা ভালো হয়। এইগুলো কিন্তু তুমি ইন্টারনেট ছাড়া বা নেটওয়ার্ক ছাড়া কিন্তু পাবে না। তারপর তুমি যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালাতে চাও, যেমন ফেসবুক বলো, মেসেঞ্জার বলো, তারপর হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো, যে কোনো রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো চালানোর জন্য কিন্তু ইন্টারনেটের প্রয়োজন। ইন্টারনেট ছাড়া কিন্তু তুমি এই বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলো কিন্তু তুমি চালাতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই নেটওয়ার্কটা প্রয়োজন। এবং যতক্ষণ পর্যন্ত, বা তুমি যদি একটা গেম নামাতে চাও, যে তুমি একটা গেম ডাউনলোড করবে, এখন কিন্তু খুব একটা সিডি মানুষ তেমন একটা ইউজ করে না। এই সিডি কিন্তু তেমন আর ক্ষেত্রে তেমন তেমন কিন্তু সিডির ব্যবহারটা কিন্তু হয় না, সিডির ব্যবহারটা অনেক কমে গিয়েছে। এখন কেউ যদি কোনো গেম বা কিছু নামাতে চায় বা কোনো মুভি দেখতে চায়, তাহলে কিন্তু সে কি করে, ডাইরেক্ট ইন্টারনেট থেকে নামিয়ে নেয়, তাই না? আর তোমার যদি নেটওয়ার্ক না থাকে, অর্থাৎ তোমার যদি ইন্টারনেট না থাকে, তাহলে কিন্তু তুমি সেই জিনিসগুলো নামিয়ে নিতে পারবে না। তাহলে কি তুমি কিন্তু আর যে গেম বা মুভি বা তুমি কিন্তু কিছু নামাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি কম্পিউটারের সাথে ইন্টারনেট বা নেটওয়ার্ক যুক্ত করো। ঠিক আছে, এই জন্য বলেছে যে কেউ একটি কম্পিউটার কিনলে যতক্ষণ না সেটাকে একটি নেটওয়ার্কের সাথে জুড়ে দিতে পারে, ততক্ষণ তার মনে হতে থাকে কম্পিউটার ব্যবহারের আসল কাজটি বুঝি করা হলো না। তার কারণ হচ্ছে, কম্পিউটারের নেটওয়ার্ক যখন তথ্য দেওয়া নেওয়া হয়, তখন একটি অনেক বড় কাজ হয়। তার কারণ হচ্ছে, কম্পিউটারের নেটওয়ার্ক যখন তথ্য দেওয়া নেওয়া হয়, তখন একটি অনেক বড় কাজ হয়। একজন ব্যবহারকারী তখন নেটওয়ার্কে অনেক কিছুই ব্যবহার করতে পারে, যে রিসোর্স তার কাছে নেই সেটিকেও সে নেটওয়ার্ক থেকে ব্যবহার করতে পারে। আচ্ছা, যেমন আমি যদি দেখি যে ইন্টারনেটটা কি, মানে কম্পিউটারটা কিভাবে কাজ হয়। একটা রাউটার থাকে, রাউটারের মধ্যে অবশ্যই ইন্টারনেটটা ইনপুট করতে হয়, যে ইন্টারনেট একটা লাইন যেখান থেকে ইন্টারনেটটা আসতে পারবে, সেটা একটা সংযোগ দেওয়া হয়। তাহলে এই যে রাউটারের মাধ্যমে হচ্ছে ইন্টারনেটটা আসতেছে, প্রবেশ করতেছে। এরপর রাউটার থেকে হচ্ছে সার্ভারে যাচ্ছে। ঠিক আছে, সার্ভার থেকে হচ্ছে তোমার, আচ্ছা সরি, এটা হচ্ছে এইখান থেকে আসবে। আচ্ছা, তোমার কাজটা হচ্ছে যে এই যে একটা নেটওয়ার্কের মাধ্যমে বোঝানো হচ্ছে, তাহলে এখানে রাউটার, ইন্টারনেটের মাধ্যমে রাউটার প্রবেশ করবে। এছাড়া হচ্ছে সার্ভারের মাধ্যমে হচ্ছে তুমি যে কোনো কিছু মানে সার্ভার থেকে লাইনগুলো যাচ্ছে, যেমন প্রিন্টার থেকে তুমি যদি নিতে চাও, বা তুমি যদি ক্লায়েন্ট এখানে যেমন 3টা ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্ট 3টাকে একসাথে যুক্ত করছে সুইচের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ রাউটার থেকে ইন্টারনেট যাচ্ছে সার্ভার থেকে আবার তুমি যে কোনো জায়গায় ইন্টারনেটটাকে পাস হয়ে যাচ্ছে, যেমন একটা যাচ্ছে প্রিন্টার দিকে,
আবার চলে যাচ্ছে সুইচ থেকে আবার ক্লায়েন্টের মাধ্যমে ভাগ হয়ে যাচ্ছে, আমি এটা একটা ক্লায়েন্টে যাচ্ছে, এটা একটা ক্লায়েন্টে যাচ্ছে, এটা একটা ক্লায়েন্টে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে একটা নেটওয়ার্কের প্রসেসটা হয়ে থাকতেছে, বা একটা নেটওয়ার্ক বাই মানে পাসে যাচ্ছে সবার মাধ্যমে, ঠিক আছে, এখন নেটওয়ার্ক উৎপন্ন হচ্ছে। নেটওয়ার্কের পুরোপুরি ধারণা পেতে হলে নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এরকম কিছু যন্ত্রপাতি সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। তাহলে এখন আমরা নেটওয়ার্ক রিলেটেড যে যন্ত্রপাতিগুলো রয়েছে বা যে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে নেটওয়ার্কের এই কাজটা হচ্ছে প্রসেস হয়ে থাকে, আমরা এখন সেই যন্ত্রপাতিগুলো সম্পর্কে একটা ধারণা নিব। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সার্ভার, তো নেটওয়ার্কের ভিতরে একটি হচ্ছে সার্ভার। সার্ভার কি? সার্ভার নাম শুনেই বুঝতে পেরেছো এটা সার্ভ করে। সার্ভার শব্দটা শোনার পর আমাদের মাথায় কি আসে? সার্ভার হচ্ছে সার্ভ করে। সার্ভ মানে কি? সার্ভার যদি বলি, সার্ভ হচ্ছে কোনো কোনো কিছু পরিবেশন করা বা কোনো সাহায্য করা বা এরকম, ঠিক আছে। তাহলে সার্ভার নাম শুনে বুঝতে পারছো এটা সার্ভ করে, অর্থাৎ সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। সার্ভার হচ্ছে শক্তিশালী কম্পিউটার যেটা নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে। একটি নেটওয়ার্কে কিন্তু একটি নয় অনেকগুলো সার্ভার থাকে। একটা নেটওয়ার্কের মধ্যে কিন্তু একটা কম্পিউটার একটা নয় অনেকগুলো সার্ভার থাকতে পারে। আচ্ছা, এরপরেরটা কি? একটা হলো সার্ভার, এরপরে হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি? কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। যেমন ধরো তোমার একটা আহ, ধরো তোমার একটা রেস্টুরেন্ট আছে, তো ধরো না রেস্টুরেন্ট, ধরো তোমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি, বা ধরো তোমার একটা একটা দোকান আছে, কাপড়ের একটা দোকান আছে, ঠিক আছে, একটা কাপড়ের দোকান আছে, সেখানে তুমি কি করো? বিভিন্ন রকমের জামা কাপড় বিক্রি করো, ঠিক আছে। সাপোজ আমি তোমার হচ্ছে একটা আমি তোমার দোকানে আসলাম, দোকানে এসে বললাম যে তুমি আমাকে একটা শার্ট আমি একটা শার্ট কিনবো, আমাকে একটা শার্ট দেখো ভালো দেখে। তুমি আমাকে শার্ট দেখালাম, আমি জিনিসটা কিনলাম তোমার কাছ থেকে। কেনার পর এখানে আমার তোমার যে রিলেশনটা সেটা কি? আমি তোমার হচ্ছে ক্লায়েন্ট বা আমি তোমার হচ্ছে একটা কাস্টমার, ঠিক আছে। তোমার দোকানে আমি একটা কাস্টমার, তোমার কাছ থেকে আমি হচ্ছে শার্টটা কিনলাম। তাহলে এখানে কেউ যদি অন্য কারোর কাছ থেকে কোনো সেবা নেয় তখন তাকে ক্লায়েন্ট বলে। তাহলে এখানে কি? আমি তোমার কাছে একটা সেবা নিলাম, তোমার কাছে একটা ড্রেস আমি কিনলাম, ঠিক আছে, তোমার কাছে একটা ড্রেস কিনলাম, এখানে আমি তোমার কাস্টমার বা একটা ক্লায়েন্ট। বা তুমি ধরো তুমি হচ্ছে একটা ওয়েব ডেভেলপার, ওকে, তোমার একটা ওয়েব ডেভেলপার, তুমি তোমার কাছ থেকে আমি একটা ওয়েবসাইট বানাবো। তাহলে এখানে কি? আমি তোমার কাছে একটা সেবা নিচ্ছি, আমার ওয়েবসাইটটা বানাতে দিচ্ছি তোমার কাছ থেকে। ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার কোনো বিজনেস বা কোনো কাজটা করবো, ঠিক আছে, এই জন্য আমি তোমার কাছে একটা ওয়েবসাইট বানালাম। তাহলে এখানে আমি তোমার একটা কাস্টমার বা তোমার একটা ক্লায়েন্ট, ঠিক আছে। তাহলে কেউ যদি অন্য কারোর কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তাকে কি বলা হয়? ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটি অর্থ মোটামুটি সেরকম। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্ট শব্দটা হচ্ছে মোটামুটি একই রকম। যেসব কম্পিউটারের সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন মনে করো তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠাতে চাও, তাহলে তোমার কম্পিউটার হবে ক্লায়েন্ট। তুমি তোমার কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে একটা ইমেল পাঠাবে, হ্যাঁ, তোমার কম্পিউটার হচ্ছে ক্লায়েন্ট। কারণ তুমি যখন নেটওয়ার্কটা ব্যবহার করতেছো, নেটওয়ার্ক ব্যবহার করে সেবা নিচ্ছে, ইমেলের মাধ্যমে একটা সেবা তুমি গ্রহণ করতেছো, একটা মেসেজ তুমি পাঠাবে ইমেলের মাধ্যমে। তাহলে এখানে কম্পিউটার মাধ্যমে পাঠাচ্ছ, কম্পিউটার টাইপ করে কম্পিউটার মাধ্যমে তুমি হচ্ছে ইন্টারনেট কানেক্ট করে তুমি ইমেলের মাধ্যমে টাইপ করে ইমেলে পাঠাচ্ছ, রাইট। তাহলে এখানে তোমার কম্পিউটারের মাধ্যম থেকে ইমেলের মাধ্যমে ট্রান্সফারটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে তোমার কম্পিউটার যেটা টাইপ করতেছো, এই কম্পিউটারটা হচ্ছে তোমার ক্লায়েন্ট, ওকে। এটা বুঝতে পেরেছো? দেখো তো একবার। আচ্ছা, তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপর আমরা কি দেখছি? মিডিয়া, রাইট, মিডিয়া। তো মিডিয়াতে কি বলছে দেখো, যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া। বৈদ্যুতিক তার, কোয়াক্সিয়াল তার, অপটিক্যাল ফাইবার ইত্যাদি মিডিয়া হতে পারে। যেমন তুমি একটা ওয়াইফাই রাউটার কিনেছো, ঠিক আছে, এই রাউটারের মাধ্যমে তুমি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবে, বা মোবাইল ইউটিউব বা ফেসবুক যে কোনো কিছু চালাবে, বা ধরো তোমার কম্পিউটারে তুমি ইন্টারনেট ব্রাউজ করবে, ওকে।
তাহলে এখন এই যে ওয়াইফাই তুমি যদি খালি রাউটার লাগালে কি হবে? হবে না। এই রাউটারের মাধ্যমে তোমাকে রাউটারের ভিতরে তোমাকে একটা ইন্টারনেটে ইনপুট করতে হবে, রাইট? তাহলে ইন্টারনেট ইনপুট কিভাবে করবে তুমি? একটা ক্যাবেলের মাধ্যমে বা একটা ওয়্যারের মাধ্যমে। এই যে ক্যাবেলের মাধ্যমে তুমি রাউটারটাকে তুমি রাউটারের ভিতরে হচ্ছে ইন্টারনেটে ইনপুট করতেছো, এই যে তারটা যেটা হচ্ছে একদম তোমার ধরো বাসার ল্যাম্প পোস্ট বা কোনটা থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বা যে কোনো একটা তারের মাধ্যমে লাইনটা দেওয়া হচ্ছে, এই বৈদ্যুতিক কেবলের ওখানে কিন্তু আবার এটা কিন্তু আবার লাইনটা যাচ্ছে ডাইরেক্ট তোমার যেখান থেকে ইন্টারনেটটা সাপ্লাই হচ্ছে তাদের ওখান থেকে, ঠিক আছে? তো ওইখান থেকে যখন এই তারের মাধ্যমে প্রবেশ করতেছে, এই যে তারটা হচ্ছে তোমার একটা মিডিয়া। এই মিডিয়াগুলো কি হচ্ছে, এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু কম্পিউটারগুলো তোমার ডিভাইসগুলো কিন্তু নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে বা জুড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কোনো মিডিয়া ব্যবহার না করেও তারবিহীন যেমন ওয়াইফাই পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায়। একটা হচ্ছে ডাইরেক্ট তুমি তারের মাধ্যমে যে কেবলটা আসবে ওই তারটা একদম ডাইরেক্ট কম্পিউটার মধ্যে ঢুকিয়ে দিয়ে তুমি ইন্টারনেট অ্যাক্সেস পেতে পারো। এছাড়া ডাইরেক্ট তুমি ওয়াইফাই এর ভিতরে ডাটা দিয়েও তুমি হচ্ছে এই অ্যাক্সেসটা পেতে পারো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু তোমার আর মোবাইলের সাথে কিন্তু ওই ওয়াইফাই এর যে কেবল ওটা কিন্তু লাগানো লাগতেছে না। তুমি ডাইরেক্ট ওয়াইফাইটা আলাদা, তুমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বাসা যে কোনো জায়গায় দাঁড়িয়ে তুমি ইন্টারনেটটা চালাতে পারবে বা তুমি ওয়াইফাই ব্যবহার করে তুমি যে কোনো কিছু কাজ করতে পারবে ইন্টারনেটে, ঠিক আছে? কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে তোমাকে ওই তারটা ঢোকাতে হচ্ছে। এখন কিন্তু জিনিসটা এখন আপডেট হয়েছে আসলে প্রযুক্তি। এখন কিন্তু তোমার কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের মধ্যে কিন্তু অনেক সময় কেবল লাগানো লাগে না। এখন কিন্তু কিছু এক্সটার্নাল কিছু ওয়াইফাই কেবল পাওয়া যায়, অ্যাডাপ্টার পাওয়া যায়। তুমি অ্যাডাপ্টারটা ইনপুট করে দিলে কিন্তু তুমি কিন্তু এখন ওয়াইফাই ব্যবহার করে তোমার কম্পিউটার কিন্তু নেটওয়ার্কে আওতায় আনতে পারবে, ঠিক আছে? তুমি ওয়াইফাই ইউজ করতে পারবা কম্পিউটারের ভিতরে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, আগে তোমার কেবলের মাধ্যমেই ইনপুট দিতে হতো। এখন জাস্ট কম্পিউটারকে তুমি কিন্তু পোর্টেবল বা তুমি কিন্তু এক্সটার্নাল ভাবে একটা অ্যাডাপ্টার লাগিয়ে তুমি কিন্তু তোমার কম্পিউটারকে ওয়াইফাই আওতায় এনে ফেলতে পারবে, ঠিক আছে? বা কম্পিউটারকে পুরো ওয়াইফাই মানে মোবাইল যেমন তুমি ওয়াইফাই ইউজ করতে পারো, কম্পিউটারে তুমি সেম কাজটা করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এটা কি বলছে দেখো, একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না। একটা কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না। সেটা করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি লাগাতে হয়। এই যে কম্পিউটারকে তুমি নেটওয়ার্কে আনবা বা নেটওয়ার্ক জুড়ে দেবে তোমার কম্পিউটারের সাথে, সেটা করার জন্য তোমার একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড লাগাতে হবে। সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে। সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে। আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটা নেটওয়ার্ককে ছেড়ে দিতে পারে। কি করতে পারে? এই যে কার্ডগুলো, এই যে এনআইসি কার্ডগুলো, এই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে। আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটা নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে। ওকে, এরপর হচ্ছে রিসোর্স। তো দেখো হচ্ছে আমরা রিসোর্স ক্লায়েন্টের কাছে। আচ্ছা, এটা আমি একটু জুম করে দিই। সরি, আচ্ছা, রিসোর্স কি বলছে দেখো, ক্লায়েন্টের কাছে ব্যবহার করার জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। ক্লায়েন্টের কাছে ব্যবহার করার জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স। কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা একটি ফ্যাক্স মেশিন লাগানো হয় সেটা হচ্ছে রিসোর্স। তুমি কম্পিউটারের সাথে হচ্ছে প্রিন্টার বা একটা ফ্যাক্স মেশিন লাগানোর পর সেটা হচ্ছে কি হবে, রিসোর্স হয়ে যাবে। কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আকার সফটওয়্যার ব্যবহার করে সেটি হবে রিসোর্স। কি বলছে, কম্পিউটার দিয়ে কেউ যদি সার্ভারে রাখা একটি ছবি আকার সফটওয়্যার ব্যবহার করে সেটি হবে রিসোর্স। যারা নেটওয়ার্ক ব্যবহার করে তারা শুধু যে রিসোর্স গ্রহণ করে তা নয়, তোমার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা মজার ছবি থাকে এবং সেটা যদি নেটওয়ার্কের মাধ্যমে অন্যরাও ব্যবহার করতে থাকে তাহলে তোমার কম্পিউটার একটি রিসোর্স হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে তুমি যদি কোনো জায়গা থেকে যেমন ধরো একটা অনলাইনে তুমি হচ্ছে একটা লোগো ডিজাইন করবে, তা লোগো ডিজাইনের জন্য অনেক রকম সফটওয়্যার রয়েছে, অনেক রকম ওয়েবসাইট রয়েছে। তুমি ওয়েবসাইটের মাধ্যমে যখন লোগো ডিজাইন করবে, এই যে
যে সফটওয়্যার যে ওয়েবসাইটের মাধ্যমে যেটা করছো সেটা হচ্ছে একটা রিসোর্স হতে হবে। বা তুমি যখন কম্পিউটারে তুমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছো, তোমার ওয়েবসাইটের মাধ্যমে অনেক মানুষ বিভিন্ন রকম কাজ করতে পারতেছে, তাহলে এখানে তোমার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা হয়ে যাবে একটা রিসোর্স। অর্থাৎ ব্যবহারযোগ্য, তোমার যখন কোনো জিনিস ব্যবহার করতে পারবে তখন তুমি তোমার যে জিনিসটা, সেই জিনিসটা হয়ে যাবে রিসোর্স। ঠিক আছে? যেখান থেকে হচ্ছে ব্যবহার করার জন্য বিভিন্ন ডেটা পাওয়া যায় বা বিভিন্নভাবে ব্যবহার করা যায়, সেটা হয়ে যায় রিসোর্স। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা সার্ভার। এখানে একটা সার্ভারের মাধ্যমে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক সাপ্লাই হচ্ছে বা বিভিন্ন কাজগুলো করা হচ্ছে। এটা হচ্ছে একটা সার্ভারের ছবি। আচ্ছা, তোমরা এই পুরোটা একটু ভালো মতো দেখো, ভালো মতো বুঝতে পেরেছো কিনা। মিডিয়া, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিসোর্স, এই তিনটা কি ভালো মতো বুঝতে পেরেছো কিনা একটু ভালো মতো একবার দেখো। আচ্ছা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ইউজার। ইউজার কি? সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সে হচ্ছে ইউজার বা ব্যবহারকারী। সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্সকে ব্যবহার করে, সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে তাকে সেই হবে ইউজার বা ব্যবহারকারী। এরপর এটা কি? প্রোটোকল। প্রোটোকল কি? ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। আবার বলি, ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করার জন্য আলাদা আলাদা কম্পিউটার, ঠিক আছে, এক একটা বাসায় এক রকম কম্পিউটার, এই কম্পিউটারগুলা একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এইসব নিয়ম মেনেই তথ্য আদান প্রদান করতে হয়। ওইসব নিয়মগুলো মেনে চলেই কিন্তু তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকেই ঠিক করে নেয় যে কোন ভাষা বা কোন নিয়ম মেনে বা কোন সিস্টেমের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার হচ্ছে যোগাযোগটা মেনটেন করবে। এই জিনিসটা যারা তৈরি করে নেটওয়ার্ক তারা আগে থেকে এই জিনিসটা ঠিক করে নেয়। এই নিয়মগুলো হচ্ছে প্রোটোকল। অর্থাৎ এই যে নিয়মগুলা, কিভাবে কোন ভাষা হবে, কোন নিয়মের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হবে বা কোন সিস্টেমের মাধ্যমে তথ্য আদান প্রদান করা হবে, এই জিনিসগুলোকে মনে করো, এই জিনিসগুলো মেনটেন করা, এই জিনিসটা হচ্ছে মূলত প্রোটোকল। যেমন ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি। তুমি যখন কোনো সার্চ দাও, তুমি কিন্তু এই এইচটিটিপি কিন্তু দেখো সবার আগে থাকে, ঠিক আছে? তাহলে যেমন ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকলটা কি হবে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সংক্ষেপে এইচটিটিপি। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছো না? আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখবো হচ্ছে টপোলজি। টপোলজি জিনিসটা কি? টপোলজি হচ্ছে, তোমরা সবাই জেনে গেছো, কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। আমরা আগে সেখানে করেছি যে কম্পিউটার নেটওয়ার্কগুলা, যখন কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু অনেকগুলো কম্পিউটারকে আমরা একসাথে জুড়ে দিতে পারি। জুড়ে দেওয়া কম্পিউটারগুলোর অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কগুলো বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এই 4 ভাগে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের উপর ভিত্তি করে এই 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি? প্যানের ফুল মিনিং কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে হচ্ছে ল্যানের ফুল মিনিং হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে হচ্ছে ম্যান, ম্যানের এটা কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে ওয়ান, WAN, এটা ফুল মিনিং কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে 4 রকম কি কি? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক; ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক; ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক; দেন হচ্ছে ওয়েন, যেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই 4 ধরনের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কগুলো রয়েছে। এই 4টা নাম একটু ভালো দেখো তো, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় বিভিন্ন এমসিকিউতে কিন্তু এই নামগুলো চলে আসে, বা বলে যে প্যানের ফুল মিনিং কি, বা ল্যান এর ফুল মিনিং কি, বা ম্যান এর ফুল মিনিং কি, বা ওয়েন এর ফুল মিনিং কি, বা বলতে পারে তোমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এইটার শর্ট ফর্ম, সেই শর্ট ফর্মটা কি, এরকম আসতে পারে। ঠিক আছে,
এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক সময়, তাই একটু একটু এই চারটা নাম একটু দেখো, মানে মুখস্থ করে ফেলো এই চারটা নাম। এরপর আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় তা হলো প্যান। ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় তা হলো প্যান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এগুলো সবই লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে নেটওয়ার্কের মাধ্যমে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে সেই নেটওয়ার্কগুলো হচ্ছে মূলত প্যান। সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো ম্যান। শহরের মধ্যে যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয় সেটা হলো কি ম্যান। এবং দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, রাইট? আচ্ছা, এই নেটওয়ার্ক অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে। এই নেটওয়ার্কগুলো অন্তর্গত, এই নেটওয়ার্কের যে আন্ডারে যে কম্পিউটারগুলো থাকে এই কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ নেটওয়ার্কে অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় এবং এই ভিন্ন ভিন্ন পদ্ধতিগুলোকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাস টপোলজি। বাস টপোলজি কি বলছে দেখো, এই টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হয়। এই বাস টপোলজির মাধ্যমে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের মাধ্যমে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার যদি অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়, তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্য গ্রহণ করতে পারবে। অর্থাৎ বাস টপোলজির মাধ্যমে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা ছবিতে, এই যে একটা তার, ধরো এটা একটা তার, একটা লাইন, এই লাইনের মাধ্যমে কিন্তু দেখো এগুলো যদি একটা কম্পিউটার হয় তাহলে এই সবগুলো কম্পিউটার কিন্তু এই একটা লাইন। আচ্ছা আমি দেখাই, ধরো এইটা হচ্ছে একটা লাইন, ওকে, এটা হচ্ছে একটা লাইন, এই লাইনটা, এটা হচ্ছে একটা লাইন, এই লাইনটার মধ্যে দেখো এই লাইনের সাথে কিন্তু এই সবগুলো একটা একটা যুক্ত আকারে আছে। আচ্ছা, এই যে লাইনটা দেখতে পাচ্ছ একটা লাইন, এই লাইনটার সাথে কিন্তু দেখো এই একটা কম্পিউটার, এই যে যুক্ত হয়েছে একটা কম্পিউটার, এটা একটা যুক্ত হয়েছে, এটা একটা যুক্ত হয়েছে, এটা একটা যুক্ত হয়েছে, এটা একটা যুক্ত হয়েছে, এটা আপনি এটা টোটাল 6টা কম্পিউটার এই একটা লাইনের সাথে যুক্ত আছে, তাই না? তাহলে এই লাইনের মাধ্যমে কিন্তু এই সব কম্পিউটারগুলোর ভিতরে ইন্টারনেটগুলো যাচ্ছে বা ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে সবগুলো একটা একটার সাথে যুক্ত আছে, ঠিক আছে? তাহলে যদি এই কম্পিউটারটা, সরি না, ধরো এই কম্পিউটারটা একটা তথ্য পাঠাবে বা একটা মেসেজ পাঠাবে, তাহলে এই মেসেজটা পাঠাবে হচ্ছে এই কম্পিউটারটা, ঠিক আছে? এই কম্পিউটার থেকে পাঠাবে, এইখান থেকে পাঠাবে হচ্ছে এই কম্পিউটারের কাছে। তাহলে যখন কম্পিউটার যদি এটা এর সাথে ও যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু তথ্যটা যাবে হচ্ছে এই লাইনের মাধ্যমে, এই লাইন থেকে এই লাইনের মাধ্যমে যে আবার এখানে উঠে যাবে, ঠিক আছে? তথ্য আদান প্রদান করতে হলে তাকে এই লাইনের মাধ্যমেই তথ্যটা পাঠাতে হবে বা পাস করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই যদি কোনো তথ্য পাঠায় তাহলে এই লাইনের মাধ্যমে তাকে এখানে চলে যাবে, তাহলে কিন্তু এই সবগুলো কম্পিউটার বুঝতে পারতেছে তথ্য যাচ্ছে, কিন্তু তারা হচ্ছে অন্য সব কম্পিউটারগুলো তথ্যগুলো উপেক্ষা করে। যে তথ্য পাঠানো যদি এটা একে না পাঠিয়ে, ধরো তথ্যটা পাঠাচ্ছে কিন্তু একে, কিন্তু এই কম্পিউটার সেই তথ্যটাকে নিবে না, সে উপেক্ষা করবে, কারণ এই তথ্য হচ্ছে মূলত এই জন্য, কিন্তু পাস হবে এই লাইনের মাধ্যমে, ঠিক আছে? এর মাধ্যমে হচ্ছে মূলত তথ্যটা পাস হয়ে যাবে। আর সেটাই বলেছে এখানে যে বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার যদি অন্য একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়, তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্যটি গ্রহণ করে, অন্য সব কম্পিউটার তথ্যগুলো উপেক্ষা করে। মনে রাখতে হবে মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। অর্থাৎ এই যে লাইনটা, অর্থাৎ যে লাইনের মাধ্যমে 6টা কম্পিউটার একসাথে কানেক্টেড হয়ে আছে, এই লাইনটা যদি কোনো সমস্যা হয়, সামহাউ যদি নষ্ট হয় বা ড্যামেজ হয়, তাহলে কিন্তু সবগুলোর ভিতরেই নেটওয়ার্ক যে এই যে নেটওয়ার্কটা ছিল সেই নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কোনো কম্পিউটারের সাথে কোনো কম্পিউটার যোগাযোগ থাকবে না, ঠিক আছে? তাহলে এই এক লাইনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মূলত যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে আর কারোর সাথে কারোর কোনো যোগাযোগ থাকবে না। ওকে, এটা ছিল মূলত বাস টপোলজি। আচ্ছা, আমি যদি একটা সংক্ষেপে বলি বাস টপোলজি কি ছিল। এই টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সকল কম্পিউটার জুড়ে থাকে
ঠিক আছে, অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা ক্যাবেল, এই ক্যাবেলের মাধ্যমে এক একটা, ধরো এখানে একটা কম্পিউটার যুক্ত আছে, এখানে একটা কম্পিউটার যুক্ত আছে, এখানে একটা কম্পিউটার যুক্ত আছে, আবার এখান থেকে একটা কম্পিউটার যুক্ত, এখানে একটা কম্পিউটার যুক্ত। তাহলে এই লাইনটার মাধ্যমে হচ্ছে নেটওয়ার্কটা পাস হয়ে যায়, পাস হয়ে বিভিন্ন কম্পিউটারের সাথে বিভিন্ন কম্পিউটারগুলো যোগাযোগ করতে পারে। ঠিক আছে, এখন যদি এই লাইনটা সামহাও ড্যামেজ হয়ে গেছে, এখান থেকে মাঝখানে লাইনটা ড্যামেজ হয়ে গেছে, তাহলে লাইন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আর তথ্য আদান প্রদান করতে পারবে না, বা তাদের মধ্যে আর কোনো সংযোগ থাকবে না, কারণ এটার মাধ্যমে তারা একটা একটার সাথে সংযুক্ত ছিল। তাহলে যদি এইটা নষ্ট হয়ে যায় তাহলে তাদের ভিতরে কোনো সংযোগ থাকবে না, বা তাদের ভিতরে কোনো সম্পর্ক থাকবে না। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা এদের বুঝতে পারছি, এটা একবার একটু দেখো বাস টপোলজি। এই যে বাস টপোলজি লেখার সাথে হচ্ছে ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম বা যে ছবিটা দেওয়া থাকবে সেটা যদি তুমি মিলিয়ে পড়ো তাহলে তোমার জিনিসগুলো বুঝতে তোমার জন্য ইজি হবে। আচ্ছা, আশা করছি বাসটা বুঝতে পেরেছি। এরপরে যে টপোলজিটা সেটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি কি? নাম শুনে বুঝতে পারছো, রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। রিং রিং গোলাকার হয় না সবসময়, এই জন্য রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। ছবি দেখতে পাচ্ছ, এই টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সাথে যুক্ত। এই টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে তথ্য, এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য যায় একটি নির্দিষ্ট দিকে। অর্থাৎ এই যে রিং টপোলজিটা, আমি এটাকে একটু জুম করে দিই, এটা হচ্ছে রিং টপোলজি। তাহলে এই রিং টপোলজিতে দেখো, এটা কিন্তু গোল আকারে আছে। তাহলে এইটা একটা কম্পিউটার যদি হয়, তাহলে এই কম্পিউটার থেকে তথ্য কিন্তু একটা সার্কেলের মাধ্যমে যায়, একটা নির্দিষ্ট দিকে যায়। হয়তো এদিক থেকে এখানে যাচ্ছে, এরপর এখানে এখানে যাচ্ছে, এরপর এখানে এখানে যাচ্ছে, এরপর এখানে যাচ্ছে, এরপর এখানে, এভাবে যায়। অথবা এই দিক থেকে শুরু হয়, এভাবে যায়। এটা একটা নির্দিষ্ট দিকে যায়। অর্থাৎ এই কম্পিউটার চাইলে এই কম্পিউটারের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবে না। যোগাযোগ করতে হলে এগুলোর মাধ্যমে যেতে হবে, নাহলে এই দিক থেকে এইভাবে যেতে হবে। ঠিক আছে, ডিরেক্ট যোগাযোগ করতে পারবে না, এক নির্দিষ্ট দিকে হচ্ছে রিং টপোলজিটা যায়। তবে মনে রেখো, রিং টপোলজিতে কম্পিউটারগুলোর কিন্তু বৃত্তাকার থাকার দরকার নেই, সেগুলো এলোমেলো ভাবে থাকতে পারে, কিন্তু যদি সব সময় কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলে সেটি রিং টপোলজি। উল্লেখযোগ্য যে এক্ষেত্রে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কিং বিকল হয়ে যাবে। কারণ তুমি যদি এখানে দেখো, এই রিং টপোলজির ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি দেখি তোমাদের এখানে সাপোজ ধরো যে এখানে নেটওয়ার্কটা যাচ্ছে হচ্ছে এইভাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপর এখান থেকে এখানে, এরপর এখান থেকে এখানে, এরপর এখান থেকে এখানে, এরপর এখান থেকে এখানে। এইভাবে যদি সার্কুলেশন হয় বা এইভাবে যদি পাসগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে কি হয়, এই কম্পিউটার থেকে নেটওয়ার্ক যদি তুমি চাচ্ছ যে এইখান থেকে এই নেটওয়ার্কটা যাবে এই কম্পিউটারের কাছে, এখান থেকে কোনো একটা তথ্য যাবে এই কম্পিউটারের কাছে একটা তথ্য যাবে, তাহলে তথ্য কিভাবে পাস হবে, এইভাবে একটা সার্কুলেশন মেইনটেইন করে। অর্থাৎ এখান থেকে একটা নির্দিষ্ট দিক দিয়ে যাবে, অর্থাৎ এইভাবে গেল, তাহলে এই কম্পিউটার থেকে তথ্য যাবে এখানে আগে, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে যাচ্ছে। তাহলে একটা সার্কুলেশনের মাধ্যমে হচ্ছে, ডিরেক্ট কিন্তু এখানে কোনো লিংক আপ নাই। এখন সামহাউ যদি মনে করো যে এই যে লাইনটা এটা বিকল হয়ে গেছে, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, তাহলে পুরোটা নেটওয়ার্ক সিস্টেমটাই বিকল হয়ে যাবে। কারণ তুমি পাঠাচ্ছ এখান থেকে এখানে, যদি এখানে ক্রসই হয়ে থাকে তাহলে যাবে কিভাবে, যেতে পারবে না। তাহলে যে কোনো আবার যদি ধরো কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তাহলে এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, তাহলে পাস হতে পারবে না, তাহলে পুরো সিস্টেমটাই তখন নষ্ট হয়ে যাবে, বা পুরো পদ্ধতিটা তখন বিকল হয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো রিং টপোলজি একটা সমস্যা। আচ্ছা, তা এটা ছিল রিং টপোলজি। ঠিক আছে, এরপর হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজিটা কি, চলো আমরা দেখি। কোন নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব অথবা সুইচের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় স্টার টপোলজি। কোনো একটা নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা একটা সুইচের মাধ্যমে, সুইচের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেটাকে বলে স্টার টপোলজি। এটি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি এবং অনুমান করা যায় কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায়, কোনো কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এই টপোলজি, আচ্ছা আমি আবার একটু জিনিসটা দেখাই, স্টার টপোলজি কি ছিল। কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা একটা সুইচ
এর মাধ্যমে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে স্টার টপোলজি। যেমন এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামে যে এই ধরো এটা হচ্ছে তার কেন্দ্রীয়, এখানে নেটওয়ার্কের সবগুলোর ভিতরে পাস হয়ে যাচ্ছে, এটার সাথে কিন্তু সবগুলো যুক্ত, এটা যুক্ত, সরি এটার সাথে এটা যুক্ত, ওটা এটা যুক্ত, এটা যুক্ত, এটা যুক্ত, এটা যুক্ত, সবগুলো যুক্ত আছে। তাহলে এখানে কি হচ্ছে, একটা নেটওয়ার্কের মাধ্যমে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে এটা হয়ে যাবে তোমার স্টার টপোলজি। এর তুলনামূলক একটি সহজ টপোলজি অনুমান করা যায়, কেউ যদি খুব তাড়াতাড়ি একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি কম্পিউটারগুলো সচল থাকে, কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় সুইচ বা হাব যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। অর্থাৎ ধরো এই কম্পিউটারটা নষ্ট হয়েছে, কিন্তু আমরা মার্ক করে দেখাই, দেখো যে এই যে কম্পিউটারটা, এই কম্পিউটারটার মাধ্যমে কিন্তু সবগুলো কম্পিউটার যুক্ত হচ্ছে, এটা যুক্ত হচ্ছে, এটা যুক্ত, এটা যুক্ত হচ্ছে, এটা যুক্ত হচ্ছে, এটা যুক্ত হচ্ছে, এটা যুক্ত হচ্ছে, ঠিক আছে, সবগুলো কম্পিউটার কিন্তু এটার মাধ্যমে যুক্ত হচ্ছে। এইখানে যদি এইটা নষ্ট হয়, সাপোজ এটা নষ্ট হয়ে গেছে, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু বাকিগুলোর ভিতরে তোমার নেটওয়ার্কটা সচল থাকবে বা তাদের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু যদি এইটা যেটার সাথে সবগুলো যুক্ত আছে এটা যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। তাহলে কোনোটার মাধ্যমে কিন্তু তথ্য আদান প্রদান করতে পারবে না, কারণ তুমি এখান থেকে তথ্য পাঠাবে এইটাই, কিন্তু পাস হবে তো এটার মাধ্যমে, তাই এটার মাধ্যমে তো পাস হবে। তাহলে পাস কিভাবে হবে যদি এটাই নষ্ট হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু যদি এটা নষ্ট হয়, যেমন এটা নষ্ট হয়েছে, তুমি এখান থেকে এখানে পাঠাবা, তাহলে কিন্তু এটা কিন্তু সচল আছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট তুলে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য বলছি যে এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে, কিন্তু কোনোভাবে যদি কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। স্টার টপোলজিতে কম্পিউটারগুলোকে স্টারের মধ্যে সাজাতে হবে তা কিন্তু সত্যি নয়। এখানে কি এই স্টার টপোলজিতে কি সকলে যে এই স্টারের মধ্যে সাজাতে হবে এরকম কোনো মানে সিস্টেম না, বা এটা সত্যি নয়, ঠিক আছে। এই টপোলজি একটু আমাদের দেখো যে বুঝতে পেরেছো কিনা এটা। এরপর আমরা এখন দেখবো হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি কি বলছে দেখো, ট্রি মানে হচ্ছে কি গাছ, ট্রি মানে হচ্ছে গাছ, কাজেই এই টপোলজিকে গাছের মতো দেখানো কথা। ছবিটা একটু ভালো মতো দেখলেই তুমি বুঝতে পারবে আসলে এটি গাছের মতোই। যেমন এইটা, এটা হচ্ছে ট্রি টপোলজি ডায়াগ্রাম বা ছবি, এটা কিন্তু অনেকটা গাছের মতোই, ঠিক আছে। গাছের যে এরকম কাণ্ড থেকে ডাল, একটি ডাল থেকে অন্য ডাল, এবং সেখান থেকে একটি সেখান থেকে আরো ডাল বের হয়, এখানেও তাই হচ্ছে। এই টপোলজি একটা মজার বিষয় হলো এখানে অনেকগুলো স্টার টপোলজি একত্রে। এই টপোলজির ক্ষেত্রে দেখো এখান থেকে একটা ডাল হচ্ছে, আমি যদি দেখাই তোমাকে, ধরে নাও যে এটা একটা ডাল, রাইট, এখান থেকে নেটওয়ার্কটা এখানে যাচ্ছে, আবার এখান থেকে আরেকটা ডাল তৈরি হচ্ছে এটা, আর এখান থেকে আবার এইখান থেকে আরেকটা ডাল হচ্ছে এখানে, আর এইটা থেকে আবার আরো দুটো ডাল বের হচ্ছে, এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে, অর্থাৎ নেটওয়ার্কটা কিন্তু বিভিন্নভাবে ছড়া ছিটায় আছে, ঠিক আছে। এইখান থেকে তথ্য যাবে এইটাই, তুমি যদি এখান থেকে তথ্য পাঠাও তাহলে এইটা যাবে, এটার মাধ্যমে এখানে যাবে। তুমি যদি তথ্য এইটাকে পাঠাও তাহলে এখান থেকে এখানে যাবে, এখান থেকে আবার এখানে যাবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু অনেকটা স্টারের মতোই হচ্ছে। এই জন্য বলছি যে এই টপোলজিতে একটা মজার বিষয় হলো এখানে অনেকগুলো স্টার টপোলজি থাকে। আচ্ছা, এরপরে আচ্ছা মেশ টপোলজি। মেশ টপোলজি কি বলছে দেখো, এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে। মেশ টপোলজিতে এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটারের সাথে তথ্য নেয়, সরি, এইখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটি নেটওয়ার্কে অন্য কম্পিউটারের মাঝে বিতরণ করতে পারে। যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটারই সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য কম্পিউটারগুলো অন্য সব কম্পিউটারগুলোর সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে বলা হবে কমপ্লিট মেশ। আবার করি, যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটারই, একটা নেটওয়ার্কের সাথে যুক্ত প্রত্যেকটা কম্পিউটারই নেটওয়ার্কভুক্ত অন্য কম্পিউটারগুলোর সাথে যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যাবে কমপ্লিট ভাবে একটা মেশ। ছবিতে 6টি কম্পিউটারে একটি কমপ্লিট মেশ দেখানো হবে। এখানে দেখো মেশ কম্পিউটারটা কি বলছে যে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। অর্থাৎ তুমি যদি দেখো, আচ্ছা আমি এটাকে জুম করে দেখি,
মেশ টপোলজি ক্ষেত্রে ওকে এখানে দেখো সবগুলো কম্পিউটার, এই কম্পিউটারের সাথে এটা যুক্ত, এই কম্পিউটারের সাথে আবার এটা যুক্ত, এটার সাথে আবার এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, অর্থাৎ সবগুলো কম্পিউটার কিন্তু আবার সবগুলোর সাথে যুক্ত আছে। দেখো এটার সাথে এটা যুক্ত হওয়ার লাইন কি, এইটা এটার সাথে এটা যুক্ত হওয়ার লাইন কি, এই যে এটা গেল, ঠিক আছে। এটার সাথে এটা যুক্ত হওয়ার লাইন এটা, এটার সাথে এইটা, এটার সাথে ডিরেক্ট যুক্ত হচ্ছে, এটার সাথে ডিরেক্ট যুক্ত হচ্ছে, সবগুলোর সাথে সবগুলো যুক্ত হতে পারে। এখন তুমি যদি একটা কোনো একটা তথ্য পাঠাচ্ছ বা কোনো একটা ইনফরমেশন পাঠাচ্ছ, তুমি এখান থেকে পাঠাবা হচ্ছে এটার কাছে, ডিরেক্ট এভাবে চলে গেল কোনোটার সাথে মানে এইটা যে তথ্য ডিরেক্ট এটাকে পাঠাতে পারবে, কারো কাছে কিন্তু কোনো ওই তথ্যটা কিন্তু গেল না। বা তুমি এই তথ্যটা এই এখান থেকে তথ্য পাঠাবা এইটাই, তাহলে কিন্তু এটার মাধ্যমে যাওয়া লাগলো না, ডিরেক্ট এই লাইনের মাধ্যমে তথ্যটা সে পেয়ে গেল। বা এখান থেকে তুমি তথ্য পাঠাবে এইটাই, তাহলে এইটার মাধ্যমে যাওয়া লাগলো না, ডিরেক্ট এখান থেকে তথ্য পাঠাবা এইটাই, ঠিক আছে। অর্থাৎ সবগুলো কম্পিউটার পুরোপুরি স্বাধীন এবং যে এই কম্পিউটারটা যে কাউকে তথ্য পাঠাতে পারে, অন্য কেউ সেই তথ্যটা দেখতে পারবে না, অর্থাৎ এটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো যে এই টপোলজিতে কম্পিউটারগুলো একটা একটার সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। একবার একটু ট্রি টপোলজি এবং ট্রি টপোলজি এবং বেস টপোলজি একটু ভালো দেখো, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট এবং মজা, ঠিক আছে, একটু ভালো দেখো। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি আমরা আজকে যে টপিকগুলো পড়িয়েছি অর্থাৎ নেটওয়ার্কের ব্যাপারে ধারণা দিয়েছি, তারপর ছিল হচ্ছে টপোলজি, ছিল বিভিন্ন রকম টপোলজি, তারপর বিভিন্ন নেটওয়ার্কের ধারণা, অর্থাৎ বিভিন্ন যে টাইপের নেটওয়ার্কগুলো ছিল, প্যান, ল্যান, ম্যান, ওয়েন, এই জিনিসগুলো। তারপর বিভিন্ন রকম টপোলজি ব্যাপারে পড়লাম আমরা, বাস টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, এরকম বিভিন্ন যে টপোলজিগুলোর ব্যাপারে আমরা বললাম। তোমরা সকল টপিকগুলো আমাদের বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কারো বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবে যে কার কোথায় সমস্যা হচ্ছে, কারণ কমেন্ট সেকশন না জানালে কিন্তু আমরা তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারবো না। তো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিতে হবে যে তোমাদের কার কোথায় প্রবলেম হয়েছে, এবং পরবর্তীতে আমরা তারপর শেষ হলে তোমাদের সবার কমেন্টগুলো আমরা দেখবো এবং সেখান থেকে আমরা তোমাদের কমেন্টগুলোর ভিত্তিতে আমরা তোমাদের সমস্যাগুলো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই তোমাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এবং তোমরা যারা প্রথম আমাদের চ্যানেল দেখছো, যারা আজকে প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে, তাহলে আমাদের দেওয়া সকল ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা আমাদের আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, আমাদের আজকে ভিডিওটা সব আজকে যে লেকচারগুলো নিয়ে আলোচনা করলাম সকল তোমরা যদি ভালো বুঝতে পারো, তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাহলে তারাও আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে। এবং আমরা আমাদের চ্যানেলে কিন্তু শুধু যে আমরা আইসিটি ব্যাপারে আলোচনা করি তা না, আমরা বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন ক্লাসে, বিভিন্ন সাবজেক্টে, তোমাদের অষ্টম শ্রেণীর আমরা কিন্তু বিভিন্ন অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে তোমাদের, সেই সাবজেক্টগুলোতেও নিয়েও কিন্তু আমাদের ভিডিও রয়েছে। তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের সমস্যা হয়ে থাকে বা তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের কোনো টপিকে বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাদের যে অন্য ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে আশা করছি যে তোমাদের সেখানে প্রবলেমগুলো তোমাদের সলভ হয়ে যাবে এবং তোমরা আমাদের বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই তোমাদের যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। এবং আজকের টপিকগুলো তোমাদের যদি তোমাদের কোনো টপিকে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ে বাকি যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই আমাদের আজকের যে ভিডিওগুলো করেছি তোমরা সেগুলো একটু ভালো মতো দেখবে এবং ভালো মতো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।